গুড মর্নিং। আমি মিতা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7:30 মতন। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে, আর এমনকি আমার স্নানটাও করা হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু আমি মাথায় একটু শ্যাম্পুও করে নিয়েছিলাম। তো তারপরে এই যে সকাল সকালে শ্যাম্পু করে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই একটু মেলে দিয়ে দিচ্ছি। আর রোদের তো কোনো খবরই নেই, জানি না রোদ উঠবে কি না। খুব বৃষ্টিও হচ্ছে জানো তো, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে। তো কি হবে কে জানে। তবুও এই যে জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি, জলটা ঝরে গেলে তবুও কিন্তু ঘরে নেড়ে দিতে পারবো। এদিক থেকে পুজোটাও দিয়ে চলে এসেছি। এবার না একটু গরম গরম চা খেয়ে নেব আদা দিয়ে। যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই পড়েছে। তো একদিকে ভালোও লাগছে, একদিকে খারাপ লাগছে। কেমন বলো তো, ওই যে ঠান্ডা ঠান্ডা পড়েছে সেই জন্য ভালো লাগছে, আর এই যে বৃষ্টিতে যে বাইরে কাদা কাদা হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু প্রচণ্ডই মানে খারাপ লাগছে। কি বলো তো, কাদা না একটু ভালো লাগে না। আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি, বাইরে তো কাদা হবেই, মানে আমাদের তো উঠোন কাঁচা, সেই জন্যই। আর বাইরেও আমাদের মানে ভালোই যেতে হয় সব সময়, সেই জন্য একটু খারাপ লাগছে। স্নান করার সময় কিন্তু এই যে এটাতে আমি মাটি সুন্দর করে নিয়ে এসেছিলাম, আর তারপরে এই যে কালকে যে গাছটা বলেছিলাম না লাগাতে হবে, সেটাকেও কিন্তু লাগিয়ে দিলাম। তো লাগিয়ে এটাকে এখন রেখে দেব। আর এই যে দুটো গাছ, কালকে একটা লাগিয়েছিলাম আর আজকে একটা লাগিয়ে নিলাম। তো দেখো এখন এটাকে আমি রেখে দেব। তো এই যে কালকে যে গাছটা লাগিয়েছিলাম এটার পাশেই আমি এটা রেখে দেব। আর এখন জল দেব না, কেন কি বলো তো, মাটিগুলো না ভিজেই রয়েছে, সেই কারণের জন্য। আর এখন না সকালে রান্নাটাও করে নেব। তবে কি বলো তো, সকালে তো আমি বেশিরভাগই সিদ্ধ ভাত করি, তো আজকে আর সিদ্ধ ভাত করব না। আজকে ভাবেছি কি একটু না ডাল করে নেব। তাই মুসুরির ডালটা আমি কিন্তু আগেই ছিটি দিয়ে নিয়েছি। আর সমস্ত ডালই কিন্তু আমি ছিটি দিয়েই রান্না করি জানো। এতে করে কি হয় বলো তো, আমার সময়ও বাঁচে আর গ্যাসও কম অপচয় হয়। আর এই যে একটু রাঁধুনি সম্বারা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নিচ্ছি। আর মুসুরির ডালে কিন্তু পেঁয়াজ সম্বরা না দিলে একদমই ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না। তো সেই কারণে এই যে একটু পেঁয়াজ সম্বরা দিয়ে মুসুরির ডালটা করে নেব। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই যে ডালটা এদিকে হতে থাক, আর এদিকে আমি কি করছি বলো তো, সকালে যে চা খেয়েছিলাম সে কাপগুলো হয়েছিল, সেটাই না এই যে এখন মেজে নিয়ে যাচ্ছি। শুধু তো কাপ ছিল না, এর সঙ্গে কাপ প্লেট অনেক কিছুই ছিল। তো সেগুলোকে একবারে মেজে ঘরে নিয়ে যাব, আর ওদিক থেকে কিন্তু আমার ডালটাও হয়ে যাবে। এইভাবে একটু বুদ্ধি করে বুঝে শুনে কাজ করলে না সংসারের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে যায়। আর আমার যেহেতু একা হাতে কাজ, সেহেতু কিন্তু আমি একটা সেকেন্ড বা একটা মিনিটও কখনো অপচয় করি না কাজই করাতে, তাহলে কিন্তু আমি পিছিয়ে পড়ি জানো। সকালের থেকে আমি যদি একটুখানি কাজে ঢিলে দিই তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে যাই, তাহলে অন্য কাজকর্মগুলো করতে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে যায়। তাই আমি কাজে কখনোই ফাঁকি দিই না। একমাত্র যখন আমার ভালো লাগে না বা শরীরটা খারাপ লাগে তখনই একটু ফাঁকি দিই, তাছাড়া কিন্তু কাজকর্মে আমি কখনোই ফাঁকি দিই না জানো তো। এর আগের একটা ব্লগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার শাশুড়ি মা মারা গেছেন, মাত্র কয়েকদিন হয়েছে, তো আমি পুজো কেন দিচ্ছি? 1 বছর না হলে নাকি কোনো পুজো টুজো করতে নেই। তো দিদিভাই তোমাকে একটা কথা বলি, আমি না এখনও পর্যন্ত কোথাও শুনিনি যে ঘরের মানে কেউ মারা গেলে 1 বছরের মধ্যে ঘরের পুজো দিতে নেই। এটা কিন্তু আমি কোনোদিন শুনিনি। হ্যাঁ, এটা সত্যি কথা যে কি বলো তো, যদি বাড়ির কেউ আপনজন মারা যায় তাহলে ওই মন্দিরের পুজোগুলো করা যায় না, আর যে সমস্ত পুজো ব্রাহ্মণে করে সে সমস্ত পুজোগুলো করা যায় না। যেমন ধরো কালী পুজো, দুর্গা পুজো, তারপরে আমরা ঘরে যে ব্রাহ্মণ দিয়ে লক্ষ্মী পুজোটা করি সেইগুলো করা যায় না। কিন্তু ঘরের যে আমার ঠাকুর আছে আসনে, সেটা করা যায় না, এটা আমি কোনোদিনও শুনিনি, তোমার কাছ থেকে ফার্স্ট শুনলাম। তো জানি না তোমাদের কী নিয়ম। তো আমাদের কিন্তু এটাই নিয়ম, 13 দিনের বা 11 দিনের যে শ্রাদ্ধ হয়ে যায়, তারপরে 13 দিনের দিন যে খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরের থেকেই আমরা ঘরের পুজোটা আমরা করতে পারি। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা আমার যারা ভিডিও দেখো তারা আমাকে প্লিজ একটু জানাবে যে আমি 1 বছর কি কোনো পুজো দিতে পারবো না,
মানে ঘরের পুজোর কথা বলছি আর কি। তো একটা দিদিভাই কিন্তু আমাকে সেরকমই কমেন্ট করেছে। তো আর একটা দিদিভাই আবার কমেন্ট করেছিল যে না বোনু, তুমি 13 দিন পরের থেকেই পুজো দিতে পারবে, শুধুমাত্র ওই মন্দিরের পুজো আর ব্রাহ্মণের পুজোগুলো 1 বছরের মধ্যে করতে পারবে না। তো তোমাদের মতামতটা কিন্তু প্লিজ আমাকে জানাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওই দিক থেকে মাছটাও মানে ধুয়ে পরিষ্কার করে বরমশাই নিয়ে চলে এসেছে, সেটা তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। আর এরকম টুকিটাকি মানে কাজে হেল্প কিন্তু বরমশাই আমাকে সবসময় করে থাকে। আর এইদিকে দেখলে বিছনাটাও কিন্তু আধাবিধি বরমশাই গুছিয়ে রেখেছিল, আর সেটাই না আমি একটু ভালো করে তারপরে গুছিয়ে রাখলাম। কেন কি সকাল থেকে আমি ঘরে আসতে পারিনি, বাইরের কাজে একটু ব্যস্ত ছিলাম। আর মাম্মাম যেহেতু একটু পরে ওঠে, সেহেতু কিন্তু বিছনাটা আমার গোছানো হয়নি, তাই ও যেরকম পেরেছিল সেরকম করেই গুছিয়ে রেখেছিল, আর তারপরে আমি একটু সুন্দর করে আবার গুছিয়ে রাখলাম। তো এভাবেই কিন্তু বড়মশাই আমার প্রত্যেকটা কাজে হেল্প করে থাকে। তো এতে করে কিন্তু আমাদের সম্পর্কটাও ভালো থাকে, আর আমারও কিন্তু অনেকটাই কষ্ট কম হয়, জানো তো। তোমরা তো সবাই জানো একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম করতে কতটাই কষ্ট হয়। তারপরে আবার মাম্মাম সোনা ছোট, তারপরে আমার একটা বাড়িতে দোকানও রয়েছে, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়ে যায়, জানো তো। এইদিকে বিছনাটা গুছিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় বলতে আমার এই যে শাড়ি ছিল, এটা আমি পরেছিলাম, এগুলো সেগুলো এখন ভাঁজ করে আবার গুছিয়ে রেখে দেব। ভাঁজ করে গুছিয়ে না রাখলে তো একদমই ভালো লাগে না। এগুলো যদি এরকম এলোমেলো করে রেখে দিই, বলো তো ভালো লাগবে? একটুও কিন্তু ভালো লাগবে না। সেই কারণের জন্য এই যে গুছিয়ে আলনায় জামা কাপড়গুলো আমি রেখে দেব। জামা কাপড় বলতে এই যে আলনায় তো আমি শাড়ি বেশি রাখি, আমার শাড়িগুলোই বেশি রাখি, আর নাইটি এগুলোই কিন্তু আলনাতে আমি বেশি রাখি, আর তেমন কিছু রাখি না। আর সেগুলো এই যে এখন একটু সাজিয়ে রাখবো। আর এইভাবে যদি শাড়িগুলো আমি একটু গুছিয়ে আলনাতে রাখি, তাহলে দেখবে আলনাটা কিন্তু বেশ সুন্দর লাগে আর ভালোও দেখতে লাগে। আর আলনাটা যদি এলোমেলো থাকে না, ঘরের মধ্যে ঢুকলে দেখবে একটা মানে বিচ্ছিরি রকমের মানে দেখতে লাগে আর কি, একদমই ভালো লাগে না। ঘরে বিছনা আর আলনা এই দুটো যদি গোছানো থাকে, তাহলে দেখবে ঘরটা একদমই অন্যরকম লাগবে। আর এই যে এখন এই বেড কাভারগুলো ভাঁজ করে নেব। এগুলো কিন্তু আমি বিছনায় পাতিনি গো, অনুষ্ঠানের দিন ওই যে একটু গান বাজনা হয়েছিল, সেখানেই কিন্তু এই বেড কাভারগুলো পেতে দিতে হয়েছিল। সেটাই আবার ধুয়ে আবার সুন্দর করে ভাঁজ করে রেখে দেব, আবার কখনো হয়তো কাজে লাগতে পারে। এগুলো কিন্তু আমি ইউজ করি না, মানে বিছনায় পাতি না। কেন কি বলো তো, এইগুলো না কটনের না, সেই জন্য আমি আগে 2-1 বার পেতেছি, কিন্তু এখন আর এগুলো পাতি না মাম্মা মহার পরের থেকে। তো এগুলোকে আবার গুছিয়ে রেখে দেব, হয়তো আবার কখনো আমার কোনো কাজে প্রয়োজন হয়ে যেতে পারে, ওই জন্য আর এগুলো নষ্ট করব না, যে গুছিয়ে রেখে দিলাম। আবার কখনো যখন তো মানে কাজে লাগবে, তখন এগুলো আমি বের করে আবার মানে ইউজ করে নেব। সত্যি কথা বলতে জানো তো, একটা সংসার করতে গেলে যে কত খুঁটিনাটি জিনিস লাগে, সেগুলো এই যে সংসার করে এখন কিন্তু বুঝতে পারছি। আগে তো বুঝতে পারতাম না, এগুলো দায়িত্ব মায়েরই থাকতো, আর তখন তো এদিকের এই সবের কোনো হেডেক ছিল না। তো এই দেখো, ওইদিকে কাজ করতে করতে না এইদিকে আমি মাছ ভাজাগুলোও করে নিয়েছিলাম, মানে এইদিকে মাছ ভাজা করছিলাম আর ওইদিকে কিন্তু কাজগুলোও করছিলাম, মানে এক হাতে দুই রকমের কাজ করে নিলাম। তো এতে করে আমার কিন্তু সময় একটা বেঁচে গেল। আর এখন কিন্তু চটপট করে রান্নাটাও বসিয়ে দেব। চলো তোমাদের দেখাই কি রান্না করব। এই দেখো, কটা ঝিঙে নিয়ে নিয়েছি, এই ঝিঙে দিয়ে ওই যে মাছটা রান্না করব। আর এইদিকে এই যে কলা নিয়ে নিয়েছি, কলা দিয়েও কিন্তু একটা তরকারি করব। মানে মাছ তো বেশ অনেকটাই আছে, দুটো তরকারি কিন্তু আমার ভালোভাবেই হয়ে যাবে, ওই জন্য এই যে দুটো তরকারি করে নেব। আর এই দেখো, কলার তরকারিটা আগে করব, সেই জন্য কিন্তু কলাটা আমি আগেই কেটে নিয়েছি। আর এই যে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে আর এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি কিন্তু কলার তরকারিটা রান্না করে নেব। তোমরা কে কে কলার তরকারিতে পেঁয়াজ দাও আমাকে একটু কিন্তু বলবে। আর এই যে পেঁয়াজ দিলে না কলার তরকারিটা বেশ ভালো লাগে খেতে। আমরা তো পেঁয়াজ দিয়ে কলার তরকারিটা রান্না করি। তোমরা কি এভাবে রান্না করো? আমি কিন্তু এভাবেই রান্না করি।
তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো, তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেকটা ধন্যবাদ জানাই। কেন কি তোমরা কষ্ট করে তোমাদের সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থাকো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো তোমরা ফুল দেখবে আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করবে। তোমরা আমাকে সাপোর্ট না করলে, আমার পাশে না থাকলে আমি কিন্তু কিছুই না, আর আমি কিছুই করতে পারবো না। সেই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো একটু দেখো। আর এই দেখো কলার তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন বাকি রইল ঝিঙের তরকারিটা। এই ঝিঙের তরকারিটা হয়ে গেলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। আর সকালে ডালটা তো রয়েই গেছে। তো দেখো ঝিঙের তরকারিতে রান্না করতে আমি কিন্তু রাঁধুনি ফোড়নে দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে আলুগুলো একটু আগে ভেজে নিয়েছিলাম। কেন কি বলো তো, ঝিঙেটা তো একটু নরম, সেই জন্যই কিন্তু আলুর সঙ্গে এটা যদি আমি দিয়ে দিই তাহলে না এইটা গলে একদম কাদা কাদা হয়ে যাবে আর আলুটা গলবেই না। সেই জন্য আলুটা আগে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা দিয়ে দিয়েছি। একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজটা করলাম। আর এই দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট। তোমরা কিন্তু জানাবে আমার রান্নাটা কেমন হয়েছে। এইদিকে যে কলার তরকারি আগেই ঢেলে রেখেছিলাম আর এই যে ঝিঙের তরকারিটা হয়ে গেছে। চলো তবে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে